মুভি শুরু হয় ইচিরো ইউনোশিকি এবং তার ফ্যামিলিকে দেখিয়ে। এই ফ্যামিলি তাদের পুরনো বাড়ি ছেড়ে একটি নতুন বাড়িতে চলে আসছে। ইউনোশিকি যেই কোম্পানিতে কাজ করে সেখানে সেই একমাত্র এমপ্লয়ি যে সবার চাইতে পিছিয়ে। তাই এই ব্যাপারে তার বস তাকে সতর্ক করে দেয়। কাজ শেষ করার পর ইউনোশিকি যখন বাড়ির পথে যাত্রা শুরু করে তখন সে দেখতে পায় রাস্তার মাঝে একদল গুন্ডা এক ব্যক্তিকে মারধর করছে। ইউনোশিকি একজন বয়স্ক মানুষ, তাই সে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু যখন সে পেছনে ঘোরে সে তার মেয়ে মারিকে দেখতে পায়। মারি হতাশ হয়ে যায় তার বাবাকে পালিয়ে যেতে দেখে। রাতে ইউনোশিকির কাছে ডাক্তারের রিপোর্ট আসে এবং সেখানে লেখা থাকে তার রোগ ধরা পড়ছে না, আরও টেস্ট করাতে হবে। পরের দিন সকালে ইউনোশিকি ডাক্তারের কাছে চলে যায় এবং ডাক্তার তাকে বোঝায় তার ক্যান্সার ধরা পড়েছে এবং এটা স্টেজ 4-এ রয়েছে। ডাক্তার দেখিয়ে সে যখন বাড়ি ফিরে আসে সে দেখতে পায় তার ফোনে তার মেয়ের অনেকগুলো মিস কল রয়েছে। তার স্ত্রী এবং তার মেয়েরা যখন শপিং করে বাড়িতে ফিরে আসে ইউনোশিকি তার মেডিকেল রিপোর্টের সম্বন্ধে তাদেরকে কিছুই জানায় না। তার মেয়ে মারি এবং তার স্ত্রী দুজনেই তাকে অবহেলার দৃষ্টিতে দেখে এবং এটাই কারণ সে তাদেরকে কিছুই বলে না। এবং রাত গভীর হলে সে বাড়ি ছেড়ে চলে যায় একটা নির্জন জঙ্গলে। এই জঙ্গলে ইউনোশিকি আরও একটি ছেলেকে বসে থাকতে দেখে যার নাম শিশিগামি। এবং ঠিক তখনই এরা দুজন আকাশে উজ্জ্বল আলো দেখতে পায় যেটা ক্রমশই তাদের দিকে এগিয়ে আসছে এবং তার পরের মুহূর্তেই সেই আলো তাদের সামনে আছড়ে পড়ে এবং তারা দূরে সরে যায়। ইউনোশিকি চোখের চশমাটা ভেঙে সেই জঙ্গলের মধ্যেই পড়ে থাকে। ইউনোশিকি যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সে এখন চশমা ছাড়াই খুব ভালোভাবে দেখতে পারছে। এরপর সে বাড়ি ফেরে এবং খাবার টেবিলে বসে যখন স্যুপ খায় তখন সে সেই খাবারের কোনো স্বাদ বুঝতে পারে না। এরপর তার প্রচণ্ড জল তৃষ্ণা পায়। ইউনোশিকি জল খাওয়ার পর সে তার রুমে গিয়ে ভাবতে থাকে সে কি খুব শীঘ্রই মরতে চলেছে। তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা, তার হাত থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়। সেই সঙ্গে সঙ্গে তার জামাটা খুলে ফেলে এবং তারপর তার হাতের কবজির নিচে একটা প্রেস করতেই তার হাতের আঙুলের একটা নখ সরে গিয়ে একটা ক্যামেরা বেরিয়ে আসে। তারপর তার হাতটা পরিণত হয় একটা বন্দুকে। এমনকি এই পর্যন্ত নয়, সেই বন্দুক দিয়ে গুলি বের হয় না, বরং আজ যে সেই খাবারটা খেয়েছে অর্থাৎ সেই স্যুপ এবং জল এই বন্দুক দিয়ে বের হয়ে আসে। প্রথমে ইউনোশিকি এটাকে তার ভ্রম মনে করে, কিন্তু যখন তার মাথাটা আলাদা হয়ে যায় এবং ভেতর থেকে রোবটের মতো কিছু যন্ত্রাংশ বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে সে আর মানুষ নেই, বরং একটা রোবটে পরিণত হয়ে গেছে। ইউনোশিকি এই ব্যাপারে তার ফ্যামিলিকে কিছুই বলে না, সে এটা সম্পূর্ণ গোপন রাখে। একই সময় সেই দ্বিতীয় ছেলেটি অর্থাৎ শিশিগামি স্কুল শেষ করার পর তার বন্ধু নাওকির বাড়িতে চলে যায়। শিশিগামি তার বন্ধুকে তার স্পেশাল পাওয়ার দেখায়। সে তাকে নিয়ে ঘরের বাইরে যায় এবং বাইরে উঠতে থাকা একটা পাখিকে কোনো বন্দুক ছাড়াই শুধুমাত্র হাতের ইশারা দিয়ে গুলি করে মেরে ফেলে। এবং এই কাজটা করার সময় সে শুধু মুখে ব্যাং শব্দটা বলে। নাওকি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সে এটা কিভাবে করলো। তখন সে শুধু এটুকুই বলে এটা হলো ম্যাজিক। এরপর শিশিগামি তার বন্ধুকে নিয়ে যায় একটা গ্যারেজে এবং এবার হাতের ইশারায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে দেখায়। এরপর শিশিগামি তার শরীরের ভেতরে থাকা সেই রোবটের মতো মানুষটাকেও তার বন্ধুকে দেখায়। অন্যদিকে ইউনোশিকি যখন তার কোম্পানিতে যায় তার বস তাকে বলে তাদের কোম্পানি যেই স্পোর্টস ড্রিঙ্কগুলো তৈরি করে সেগুলো পুনরায় ফেরত আসছে আর এর একমাত্র কারণ হলো তুমি। তাই সে তাকে কাজ থেকে বের করে দেয়। ইউনোশিকি মনের দুঃখে বাড়ির পথে যাত্রা শুরু করে এবং রাস্তার মাঝে সে একটা পাখি আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সেটা হাতে তুলে নেয় এবং তখন ঘটে আরও একটা অদ্ভুত ব্যাপার। সে লক্ষ্য করে তার স্পেশাল শক্তির কারণে সে পাখির শরীরে কোথায় আঘাত লেগেছে সেটা ভালোভাবে দেখতে পাচ্ছে এবং কিছু সময়ের মধ্যেই সেই পাখির ক্ষতস্থান ঠিক হয়ে যায়। এই ঘটনাতে তার মাথায় নতুন বুদ্ধি আসে। সে প্ল্যান করে তার এই স্পেশাল শক্তি দিয়ে যদি অসুস্থ লোকেদের সুস্থ করে তুলতে পারে তাহলে কেমন হয়। এরপর সে চলে যায় একটা হসপিটালে। সেখানে বেডে শুয়ে থাকা একটি বাচ্চা ছেলের মাথায় লাগা আঘাত সে তার হাতের শক্তি দিয়ে ঠিক করে দেয়। ইউনোশিকি এই কাজ করার পর খুব খুশি হয়ে যায়। নাওকি স্কুলে গেলে সেখানে একটি ছেলে তাকে বিরক্ত করতে আসে এবং তখন শিশিগামি তাকে রক্ষা করে এবং তার শরীরের স্পেশাল শক্তি দিয়ে সেই ছেলেটির হাত চেপে ধরে এবং তাকে বলে সে যত টাকা তার বন্ধুর কাছ থেকে নিয়েছে সেই সব টাকা যেন এখনই ফিরিয়ে দেয়।
এরপর সে সেই পাখিটির মতোই তার দিকে হাতের ইশারা করে গুলি মারার জন্য, কিন্তু এবার তার বন্ধু তাকে থামায়। শিওন নামের একটি মেয়ে এই ঘটনাটি দেখে ইমপ্রেস হয়ে যায় এবং সে শিশিগামীকে বলে সে তাকে অনেকদিন ধরে পছন্দ করে, কিন্তু কখনোই বলার সুযোগ পায়নি। শিশিগামী তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে এখান থেকে চলে যায়। শিশিগামী তার স্পেশাল শক্তির কারণে সে এখন ফোন ব্যবহার না করেই যে কোনো মানুষকে কল করতে পারে এবং এবার সে তার মাকে কল করে। তার মা তাকে বলে তার বাবা তার সাথে দেখা করতে চায়, কিন্তু সে তার বাবার সাথে দেখা করতে চায় না, কারণ তার বাবা একটা অল্প বয়সের মেয়ের সাথে পালিয়ে গেছে। কিন্তু তার মায়ের রিকোয়েস্ট করাতে সে তার বাবার বাড়িতে চলে যায়। গেট খুলতেই তার বাবা বেরিয়ে আসে এবং তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। সে তাকে বলে সে যেন এই চিঠিটা তার মাকে দেয়। শিশিগামী ভিতরে গিয়ে তার বাবার নতুন পরিবারকে দেখতে পায়, যারা খুব আনন্দের সাথেই এখানে জীবন যাপন করছে, এবং তখনই তার মনে রাগ তৈরি হয় এবং সে তার হাতের ইশারা তাদের দিকে করে, কিন্তু সে তাদেরকে মারে না, বরং সে পুনরায় ফিরে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মাথায় তার বাবার বলা অতীতের কথাগুলো মনে পড়তে থাকে এবং তার মনের রাগ আরও বাড়তে থাকে। তখন সে এক অপরিচিত বাড়িতে ঢুকে পড়ে, যেখানে দুজন মহিলা এবং একজন পুরুষ মানুষ গল্প করছিল। শিশিগামী এক এক করে 3 জনকে মেরে ফেলে। একই সময় ইনোসুকি হসপিটালে রোগীদের সুস্থ করার জন্য আবারও চলে আসে এবং তখনই সে অনুভব করে কেউ একজন ঠিক তার মতোই মানুষদেরকে মেরে ফেলছে। ইনোসুকি দ্রুততার সাথে সেই বাড়িতে পৌঁছায় যেখানে শিশিগামী মার্ডার করছিল। সে প্রথমে মৃত মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বাঁচাতে পারে না। এরপর শিশিগামী ইনোসুকিকে দেখা মাত্রই তার দিকে গুলি ফায়ার করে এবং এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই এই খবর বিভিন্ন টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ে। এরপর শিশিগামী তার বন্ধুকে দেখায় সে কিভাবে তার হাতের আঙুলের সাহায্যে ফোনের যে কোনো নাম্বার চেঞ্জ করতে পারে। এরপর সে তার বন্ধুকে অনেক টাকা দেয় তার পকেট মানির জন্য। প্রথমে সে সেই টাকা নিতে রাজি হয় না এবং সে তাকে জিজ্ঞাসা করে খবরে যে মার্ডারের কথাটা বলছে সেটা কি সে নিজে করেছে। শিশিগামী তাকে বলে হ্যাঁ, সে নিজেই সেই মার্ডার করেছে। নাওকি তাকে জিজ্ঞাসা করে সে তাকে কখনো মেরে ফেলবে নাকি। শিশিগামী তখন বলে সে তাকে সব সময় রক্ষা করবে। নাওকি যখন তার বন্ধুকে বোঝায় সে যেভাবে মানুষকে মেরে ফেলছে এটা আইনের বিরুদ্ধে, এবং তখন শিশিগামী তাকে বলে মানুষের কাছে মার্ডার করাটা একটা ক্রাইম, কিন্তু তার কাছে কোনো ক্রাইম নয়। নাওকি তখন তাকে বলে সে তার বন্ধু আর থাকতে পারবে না এবং তারপর সে এখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে শিশিগামী জানতে পারে তার মায়ের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে এবং এই রোগের কোনো রকম চিকিৎসা নেই। শিশিগামী তার মাকে জড়িয়ে ধরে এবং সে মুখে একটা কথাই বলতে থাকে সে তাকে কখনোই মরতে দেবে না। অন্যদিকে ইনোসুকির ফ্যামিলি যখন জানতে পারে ইনোসুকির চাকরিটা চলে গেছে, তখন তারা চিন্তায় পড়ে যায়। প্রথম কারণটা হলো এই ফ্যামিলি আগের থেকে অনেক লোন নেওয়া ছিল। দ্বিতীয় হলো টাকেশি স্কুলের গুন্ডা ছাত্ররা তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করছে, আর এই কারণে সে বাড়ি থেকে তার মায়ের ওয়ালেট থেকে টাকা চুরি করে ওয়ালেটের টাকা শেষ করে দিয়েছে। তৃতীয় হলো টাকেশির মা একটি ফেক ইনভেস্টমেন্ট স্কিমে ফেঁসে গিয়ে সেও এখন ঋণে জড়িয়ে পড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে ইনোসুকি কথা দেয় সে তার ফ্যামিলিকে রক্ষা করবে। রাত হলে ইনোসুকি মনে মনে ভাবতে থাকে সে যদি তার ফ্যামিলিকে রক্ষা করতে না পারে তাহলে তার স্পেশাল শক্তির কোনো দরকার নেই। ইনোসুকি তার স্পেশাল শক্তির সাহায্যে নাওকির মনের কথা শুনতে পায়। সে জানতে পারে তার বন্ধু যেভাবে মানুষকে মেরে ফেলছে সেটা সে থামাতে চায়। তাই সেই রাতেই সে তার স্পেশাল শক্তির সাহায্যে নাওকি যেখানে রয়েছে সেখানে চলে যায়। ইনোসুকি নাওকিকে সেদিন রাতের ঘটনাটা বলে। সে বলে একটি উজ্জ্বল আলো তাদের দিকে নেমে আসে এবং তারপরই তাদের মধ্যে অস্বাভাবিক শক্তি চলে আসে। নাওকি মনে করে তারা দুজন কোনো দিব্য শক্তির কন্টাকে চলে আসার কারণে তাদের মধ্যে শক্তি চলে এসছে। সে বলে শিশিগামী ভালো মনের মানুষ এবং সে ছোটবেলা থেকে বাকি বাচ্চাদের থেকে তাকে রক্ষা করে এসছে। এমনকি একদিন সে তার কুকুরটাকে অ্যানিমাল শেল্টারে নিয়ে যাচ্ছিল এবং তখন সে ভয় পাচ্ছিল এটা ভেবে যে অ্যানিমাল শেল্টারের মানুষগুলো তার কুকুরটাকে না মেরে ফেলে। ইনোসুকি বুঝতে পারে শিশিগামী কুকুর ভালোবাসে। নাওকি ইনোসুকিকে রোবটের দুর্বলতা খুঁজে বের করতে বলে। তখন অনেক ভাবনা চিন্তা করার পর ইনোসুকি মনে করে যে সে একবার স্যুপ খেয়েছিল এবং তারপর তার বন্দুক দিয়ে সেই খাবার বের হয়েছিল, কিন্তু এতে তার কোনো দুর্বলতা খুঁজে বের করতে পারে না। পরের দিন সকাল হলে নাওকি ইনোসুকিকে নিয়ে চলে যায় একটা ফাঁকা জায়গায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে তার বন্ধু হাতের ইশারায় দূরের বস্তুকে গুলি করতে পারে। ঠিক এই একই কাজ ইনোসুকি করার চেষ্টা করে। মুখে ব্যাং শব্দটা বলে। প্রথম দিকে কাজ না হলেও বারবার চেষ্টা করার পর এই বয়স্ক লোকটাও ঠিক তার বন্ধুর মতোই হাতের ইশারায় গুলি ফায়ার করে ফেলে। শিশিগামী যখন তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়
তখন ডাক্তার তাদেরকে বলে তার ক্যান্সার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এরপর তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, ঠিক তখনই মাঝ রাস্তায় একদল পুলিশ অফিসার শিশিগামির ওপর অ্যাটাক করে। শিশিগামি প্রথমে পালিয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর সে তার শক্তি দিয়ে সেই পুলিশগুলোকে গুলি করে মেরে ফেলে। শহরের টিভি চ্যানেলের মাধ্যমে স্কুলের ছাত্ররা জানতে পেরে যায় তাদের ক্লাসমেট শিশিগামি পুলিশকে খুন করেছে। শিয়ন শিশিগামিকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার জন্য খাবারের ব্যবস্থা করে। শিশিগামি এখানে জানতে পারে শিয়নের বাবা মা রোগের কারণে মরে গেছে এবং শিয়ন বর্তমানে অসুস্থ, তাই তার বিশ্বাস সেও বেশি দিন বেঁচে থাকবে না। ইনোসুকি নাওকির কথা মতো গুলি চালানোর প্র্যাকটিস করে, কিন্তু সে শিশিগামির মতো গুলি চালাতে পারে না। এরপর ইনোসুকি ক্লান্ত হয়ে যখন জল খায়, ঠিক তার পরের মুহূর্তেই তার শরীর থেকে সেই জল তার হাতের বন্দুকের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। নাওকি এই জল এবং তার আগের খাওয়া স্যুপ দুটোর মধ্যে একটা কমন জিনিস খুঁজে পায়, আর সেটা হলো সোডিয়াম। সে অনুমান করতে পারে এই সোডিয়াম হলো তাদের দুর্বলতা। শিশিগামির মা মিডিয়াকে জানায় তার ছেলে যেটা করেছে সেটা ভুল করেছে এবং সে তার ছেলের হয়ে ক্ষমা চায়। এই খবর শিশিগামি দেখে ফেলে এবং সে দেখতে পায় মিডিয়ারা তার মাকে কিভাবে অপমান করছে। এর পরের মুহূর্তেই সে খবরে শুনতে পায় যে তার মা ইচ্ছা মৃত্যু বরণ করে নিয়েছে। এরপর সে তার স্পেশাল শক্তি ব্যবহার করে সেই ব্যক্তির কাছে মেসেজ করে যে তার মায়ের খবরটা মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছে। সে তাকে মেসেজ করে সে তাকে মেরে ফেলবে। প্রথমে এই ব্যক্তি কম্পিউটারের সামনে বসেছিল এবং তার বিশ্বাস হয় না, এবং তখনই কম্পিউটার স্ক্রিনে শিশিগামির ভিডিও কলটা ভেসে ওঠে। শিশিগামি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মায়ের খবর মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছ? কিন্তু সেই ব্যক্তি তার কথায় কোনো উত্তর দেয় না, বরং হাসতে থাকে এবং তাকে চুপ করতে বলে। এমন অবস্থায় শিশিগামি তার আগের স্টাইলে, অর্থাৎ তার হাতের ইশারা করে কম্পিউটার থেকে সোজা তার দিকে গুলি চালায় এবং সত্যি সত্যি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। এরপর শিশিগামি মেসেজ পাঠায় সে প্রত্যেককে মেরে ফেলবে, এবং এমনটা সে করে ফেলেও যারা তার মায়ের এই খবরটা দেখছিল, সেটা কম্পিউটারে হোক বা মোবাইল স্ক্রিনে, তাদেরকে সে মেরে ফেলে। এরপর শিয়ন প্রথমবার জানতে পারে শিশিগামির শরীরে কোনো রক্তমাংস নেই এবং সেই হলো আসল কিলার যে প্রত্যেককে মেরে ফেলছে। এরপর শিশিগামি শিয়নকে নিয়ে আকাশে উড়ে যায়। শিশিগামি টিভির খবর জানতে পারে কেউ একজন রয়েছে যে হসপিটালের অসুস্থ রোগীদেরকে সুস্থ করে ফেলছে। এরপর শিশিগামি শিয়নের বাড়িতে বিশ্রাম নেয় এবং যখন সে ঘুম থেকে ওঠে তখন সে পেছনে একাধিক পুলিশ অফিসারকে দেখতে পায় যারা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে শিশিগামি পালানোর চেষ্টা করে এবং সেই পুলিশগুলো গুলি চালাতে শুরু করে, এবং যখন শিশিগামি পালাতে পারে না তখন সে এই পুলিশগুলোকেও গুলি করে মেরে ফেলে। বাইরে আরও একদল পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল এবং তারা গুলির শব্দ শুনতে পায়, কিন্তু কিছুই বুঝতে পারে না ভেতরে কি হচ্ছে। এদিকে ভেতরে শিশিগামি প্রত্যেকটা পুলিশ অফিসারকে মেরে ফেলে ঠিকই, কিন্তু এই গুলি চলার কারণে শিয়ন মরে যায়। শিশিগামি তার স্পেশাল শক্তি ব্যবহার করে সে দ্রুত গতিতে এই বাড়ির জানালা দিয়ে আকাশে উড়ে যায়। এই পুলিশগুলো শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। এই ঘটনার পর সরকার থেকে ঘোষণা করে দেয় যে তারা যে করেই হোক শিশিগামিকে ধরবে এবং তার করা অপরাধের শাস্তি তাকে অবশ্যই দেবে। এই সব কিছু ইনোসুকি টিভিতে দেখছিল এবং সে তার পরিবারকে সতর্ক করে দেয় তারা যেন ফোন, টিভি, ল্যাপটপ কিছুই ব্যবহার না করে। কিন্তু এই কথা তার পরিবার মানতে চায় না, বিশেষ করে তার মেয়ে মারি। আসলে মারি তার বাবাকে শিশিগামির বন্ধু নাওকির সাথে দেখে ফেলেছিল এবং সে ভালোভাবে জানে এরা দুজন স্কুলে কত গুন্ডামি করে থাকে, তাই তার বিশ্বাস তার বাবা তাকে মিথ্যে বলছে এবং সে তাদের হয়ে কাজ করছে। এরপর শহরের মাঝখানে থাকা একটা বড় ডিসপ্লেতে শিশিগামির ছবি ভেসে ওঠে এবং সে প্রত্যেককে বলে যেহেতু সরকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তাই সে এখন তাদের সাথে যুদ্ধ করতে চায়। সে 120 মিলিয়ন মানুষকে মেরে ফেলবে। এরপর সে ডিসপ্লে দিয়ে তার হাতের ইশারা করে। প্রথম দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষরা কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু যখন একজন একজন করে মানুষ মরতে শুরু করে তখন তাদের মধ্যে শুরু হয়ে যায় হইচই। এই খবর টিভিতেও দেখাতে শুরু করে। নিউজ চ্যানেলের রিপোর্টাররা যখন এই খবর পড়তে শুরু করে ঠিক তখনই তাদের কাছেও শিশিগামির একটা ভিডিও কল আসে। এটা সেই রিপোর্টার ছিল যে রিপোর্টার নিজেই শিশিগামির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আর এখন শিশিগামি তাকেও মেরে ফেলে। কিছু সময় বাদে সেই শহরের মাঝে থাকা ডিসপ্লেতে নাওকির ছবি ভেসে ওঠে এবং সে শহরের মানুষদের উদ্দেশ্যে একটাই সতর্ক বার্তা দেয়। সে তাদেরকে বলে তারা যেন কোনো মোবাইল ফোন ইউজ না করে, এমনকি কোনো কম্পিউটার এবং টিভির সামনেও না থাকে, কারণ শিশিগামি এই ডিভাইসগুলোর সাহায্যে তাদের উপর গুলি চালাতে পারে। এমনকি নাওকি এই সতর্কবার্তা দেওয়ার জন্য কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, বরং ইউনোসুকির সেই স্পেশাল শক্তি ব্যবহার করে। শিশিগামি বুঝতে পেরে যায় ঠিক তার মতনই আরও একজন মানুষ রয়েছে
এবং তার সাহায্যেই তার বন্ধু মানুষকে সতর্ক বার্তা দিচ্ছে। তাই সে সবার প্রথমে শহরের মাঝে থাকা বড় ডিসপ্লেটা বোম দিয়ে উড়িয়ে দেয় এবং তারপর শহরের মধ্যে থাকা বড় বড় বিল্ডিংও সে ধ্বংস করতে শুরু করে দেয়। ইনোসুকে আর সহ্য করতে না পেরে সে সোজা চলে যায় শিশিগামির কাছে এবং তাকে প্রথমে বোঝায় সেদিন রাতে সেই উজ্জ্বল আলো যখন আকাশ থেকে নিচে নামে তখন তারা দুজনই সেখানে ছিল এবং তারপরই তাদের মধ্যে স্পেশাল শক্তি চলে আসে। তাই তাদের উচিত এই স্পেশাল শক্তি দিয়ে মানুষকে বাঁচানো। শিশিগামি তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং তার দিকে হাতের ইশারা করে গুলি চালানোর জন্য। এই বয়স্ক মানুষটি এবার অনেক আগেই সতর্ক হয়ে যায়। সে উল্টো তার দিকে গুলি চালায় এবং এতে শিশিগামি মাটিতে পড়ে যায়। এই বয়স্ক মানুষ শিশিগামির হাত থেকে বাঁচার জন্য এবার আকাশে উঠতে শুরু করে এবং একইভাবে শিশিগামি তাকে তাড়া করতে শুরু করে। কিছু সময় পর এরা দুজন ক্লান্ত হয়ে ঠিক আগের জায়গাতে ফিরে আসে। শিশিগামি একটা জলের বোতল তুলে নেয় জল খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইনোসুকে সেই জলের বোতলটা গুলি মেরে নষ্ট করে ফেলে এবং এরপর সে সেই বোতলটা তার দিকে এগিয়ে দেয় যেটা সে তার নিজের সাথে করে এখানে নিয়ে এসেছিল। শিশিগামি জল খায় এবং তারপর আবার ইনোসুকিকে তাড়া করতে শুরু করে। এবার ইনোসুকি নিজেকে বাঁচানোর জন্য একদম মহাকাশে পৌঁছে যায় এবং একটা সময় সেও ক্লান্ত হয়ে যায় এবং শিশিগামি তাকে ধরে ফেলে। শিশিগামি তার দিকে গুলি চালায়, কিন্তু এবার গুলি বের হয় না, বরং বের হয় জল, যেটা একটু আগেই সে খেয়েছিল। আসলে সেই জলে সোডিয়াম মেশানো ছিল, যে সোডিয়াম তাদের জন্য ক্ষতিকর এবং এটা খাওয়ার পর শিশিগামির শক্তি কমে আসে। তার শরীরের মধ্যে দিয়ে ধোঁয়া বের হতে শুরু হয়ে যায়। এমনকি এই পর্যন্ত নয়, এরপর শিশিগামি শূন্যে ভেসে থাকার শক্তিও হারিয়ে ফেলে। ইনোসুকে এই সুযোগে তার দিকে গুলি ফায়ার করে এবং শিশিগামি মহাকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। ইনোসুকে যখন নিচে আসে সে তার মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তখনই তাদের সামনে চলে আসে শিশিগামি, যে এখনও জীবিত রয়েছে। সে সবার প্রথমে মারির ওপর অ্যাটাক করে এবং তারপর ইনোসুকির সাথে লড়াই করতে শুরু করে। এরপর সে মারিকে বিল্ডিংয়ের ওপর থেকে নিচে ফেলে দেয়। ইনোসুকি এটা সহ্য করতে না পেরে সে ছুটে যায় তার মেয়ের দিকে এবং শিশিগামি তাকে আটকানোর চেষ্টা করলে তার শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শিশিগামির মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ জানতে পারে না যে কে তাকে মেরে ফেলেছে। বেশ কিছুদিন পর নাওকি শিশিগামিকে তার বাড়িতে দেখতে পায়। সে তাকে জীবিত দেখে খুশি হওয়ার চাইতে ভয় পেয়ে যায়, কিন্তু শিশিগামি তাকে কিছুই করে না, বরং এখান থেকে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানান আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।